কাতলা মাছের পেটিটা নিয়ে নাড়াচাড়া করছে জয়া। জয়ার মা আজ মেয়ে আর নাতনি দুজনকেই পেটির মাছটা দিয়েছে। ভাইকে পেটির মাছ দিলে না মা? ভাইয়ের পাতে পেটিটা দেখতে পেয়ে জয়া প্রশ্ন করল। না রে মা, ওই 3টে পেটির মাছ ছিল, তোর বাবাকে 1 পিস দিলাম। উনি আবার এখন পেটি ছাড়া খেতে পারেন না। দাদু নাতনি আগেই খেয়ে উঠে পড়েছে। আরে খা খা, খেয়ে নে, বিয়ের পর তুই হলে এই বাড়ির অনারেবল গেস্ট। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে খেতে বসেছিল জয়া। গতকাল বিকেলে সে এই বাড়িতে এসেছে। এর মধ্যেই ভাই 2-3বার অতিথি শব্দটা বলল। মা কাল সন্ধ্যাতেই প্রশ্ন মানে একেবারে বিদ্ধ করে ফেলেছিল। কি ব্যাপার রে, হঠাৎ মেয়েকে নিয়ে? জামাই কোথায়? ঝগড়া করেছিস? বড় সুটকেস নিয়ে এসেছিস? সব ছেড়ে ছুড়ে চলে আসার কথা মাথাতেও আনবি না। মনে রাখিস, 2 দিন পরেই ভাই বিয়ে করবে। তুই বেকার, চাকরি বাকরি করিস না। আর হুট করে এই বাজারে একটা চাকরি জোটানোও সহজ কথা নয়। মা বাবা যতদিন বেঁচে আছে ততদিনই পেনশন, আর অ্যাডজাস্ট সব জায়গাতেই করতে হয়। মায়ের বক্তৃতা শুনতে শুনতে মনে হচ্ছিল তখনই মেয়ের হাত ধরেই বেরিয়ে যাবে এই বাড়ি থেকে। কিন্তু সে বড় মুখ করে বলে এসেছে ওই স্কুলে মেয়েকে ভর্তি না করালে সে কিছুতেই ফিরবে না। বাবা তো টাকাটা দিতেই চাইছে, উনি নেবেন না। আশ্চর্য। আমি ঠিক ব্যবস্থা করব, আলোক বলেছিল। একটু বিশ্বাস রাখো। তোমাকে বিশ্বাস করব? সেই কবে বলেছিলে এসেই কিনে দেবে, পেরেছ কিনতে? মেয়ের প্রায় 3 বছর বয়স হয়ে গেল। তর্কাতর্কির সময় হঠাৎ ফস করে যায় বলে বসলো, আমি চলে যাব, আর ফিরবো না। তোমার যা খুশি তাই করো বলে বেরিয়ে গিয়েছিল অলোক। এইভাবে অলোক বলতে পারে ভাবতে পারেনি জয়া। অথচ এই লোকটার সঙ্গেই সে একদিন প্রেম করে বিয়ে করেছিল। কলেজে হচ্ছে 1 বছরের সিনিয়র ছিল অলোক। বিএসসি পাশ করার পরই মারা গেলেন অলোকের বাবা। অলোকের মা তেমন কোনো পেনশন পান না। ধৈর্য ধরে পড়াশুনো করে সরকারি চাকরির পরীক্ষাগুলো দেওয়া হলো না তার। সামান্য মাইনের একটা বেসরকারি চাকরিতেই ঢুকে পড়তে হলো। ওই ছেলেকে বিয়ে করিস না জয়া, সুখী হতে পারবি না। যে কটা পয়সা মাইনে পায় তাতে তুই চালাতে পারবি না। এখানে অন্যরকম লাইফস্টাইলে তুই মানুষ হয়েছিস, মানতে পারবি না। হ্যাঁ মানছি, ছেলেটা খুব ভালো, ওর মাও ভীষণ ভালো। শাশুড়ি মার কথা মনে হতেই ভাতের পাতে ওনার মাখা আলু কুমড়োর কথা মনে পড়ল জয়ার। আলু কুমড়ো ভাতে মাখেন মা, নুন, কাঁচা লঙ্কা আর একটু কাঁচা তেল দিয়ে। মনে হয় যেন অমৃত। মাকে আর একটু ভালোবাসাও মেখে দিতেন ওর মধ্যে। ভালোবাসা তো ঠিক সাগরের মতো, যা তল পাওয়া মুশকিল। মন্থনগুলো অমৃত উঠে আসে নিশ্চয়ই। কি রে, শুধু নাড়াচাড়া করবি নাকি মুখেও দুটো তুলবি? জয়ের মা ওকে তাড়া দিলেন। আবার এটাও তুলবো তো? আমি তুলে দেবো মা, ও বাড়িতে রোজ আমিই তুলি। বেশ করো মা, এখন ওকাটা খেয়ে আমাকে উদ্ধার করো। আমি উঠলাম রে, তুই আস্তে আস্তে খা। ভাই উঠে গেল। আজ রোববার, ওর ছুটি। ভাই উঠে যাবার পর জয়ের মা ওকে বলল, আর এখন মন খারাপ করে কি হবে? আমি তো প্রথমেই তোকে বলেছিলাম তোর শখ মেটানোর ক্ষমতা ওর নেই। তা এখন কি নিয়ে লাগলো? মেয়ে স্কুলের ভর্তি টাকাটা তোর বাবা তো দেবে বলল। ও নেবে না মা, ওর আত্মসম্মানে লাগবে। মনে নেই তোমার? তোমার কিনে দেওয়া এসি, টিভি, ফ্রিজ সব ফেরত পাঠিয়ে দিয়েছিল। তুই রাগ করিস না মা, আমার কিন্তু তখন ওর প্রতি খুব শ্রদ্ধাই হয়েছিল। কিন্তু মা, এটা তো আমার সুখের জন্য নয়, এটা মেয়ের ভবিষ্যতের প্রশ্ন। মেয়ে তো আর তোর একার নয়। আর তোর কি ধারণা অনেক অনেক টাকা দিয়ে বেশ দামি একটা স্কুলে ভর্তি করে দিলেই মেয়ের বিরাট কিছু হয়ে যাবে? এই তো আমাদের রাঙাদির ছেলে, কত সাধারণ স্কুল থেকে পড়ে কলেজের প্রফেসর, এবার নাকি ইউনিভার্সিটিতে পড়তে যাবে শুনছিলাম। ওসব আগের কথা মা, এটা কম্পিটিশনের যুগ। বলতে গিয়েও চুপ করে গেল জয়ার। কাল রাত থেকেই মা যে খুব জামাইয়ের পক্ষ নিয়ে কথা বলছে সেটা লক্ষ্য করেছে জয়া। আসলে হয়তো ওর এখানে থাকাটাই মা মানতে পারছে না। কোনো রকমে একটু খেয়ে উঠে পড়ল জয়া। কে কোথা থেকে পড়ে কি হয়েছে এইসব কথা অলোকের মুখে সে বহুবার শুনেছে। এইসব জানার ওর বিন্দুমাত্র আগ্রহ নেই। ওই স্কুলটিতে মেয়েকে ভর্তি করা তার বহুদিনের স্বপ্ন। মেয়ের পাশটায় শুয়ে ওর গায়ে হাত রাখল জয়া।
এখানে আসার পর থেকেই মেয়েটার শরীরটাও ভালো নেই। গাটা কি একটু গরম এখন? এখন খুব অঘরে ঘুমোচ্ছে। বাপকে ছাড়া থাকতে পারে না মেয়েটা। কাল রাতে অনেকক্ষণ কান্নাকাটি করেছে। আর বাপকে দেখো, খোঁজ নিয়েছে একবারও? চোখের কোল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল জয়ার। দুপুরবেলাও ঘুমোয় না, কিন্তু আজ হতাশায়, ক্লান্তিতে আর এলোমেলো চিন্তায় চোখের পাতা দুটো ভারী হয়ে এলো জয়ার। এ কি, ঘুম ভাঙতেই জয়া দেখে মেয়ে পাশে নেই। গাটা যেন গরম গরম ঠেকছিল তখন। তাহলে কি বাড়াবাড়ি হলো? ওকে কি ডাক্তারের কাছে? মা ওকে ডাকলো না একবার? আরে, বাইরের ঘরে ওটা অলোকের গলা না? ধর্মর করে উঠে পড়ল জয়া। অলোক কথা বলছে মায়ের সঙ্গে। বাবার ভাই দুজনেই মনে হয় পাড়াতে কোথাও আড্ডা মারতে বেরিয়েছে। দরজা থেকে একটু তফাতে থমকে দাঁড়ালো জয়া। আমার মায়ের একটা ফিক্সড ডিপোজিট আর দুদিন পরেই ম্যাচিওর করবে। আমার মায়েরও খুব শখ নাতনিকে ওখানেই ভর্তি করবে। আমারও খুব ইচ্ছে, কিন্তু মায়ের কাছ থেকে ঠিক নিতে ইচ্ছে করছিল না। তা মা আমাকে বলল, তুই টিউশনিটা আবার শুরু কর অলোক। আমাকে বলে আস্তে আস্তে শোধ করে দিবি তুই। এখন আপাতত নয়, ধার হিসেবেই নিলি। বন্ধুদের বললে কটা টিউশনই জোগাড় হয়েছে। ওরা বলেছে কিছুদিন টাইম দে, আরও জোগাড় হয়ে যাবে। সন্ধেবেলা অফিস থেকে ফিরে দুটো ব্যাচ পড়াবো। মেয়ের জন্য সারা দিন রাত এক করে আমি কাজ করতে পারি মা। মনকে আমি এখনই নিয়ে যাব। মনটা অভিমানে ভারী হয়ে গেল জয়ার। শুধু মেয়েকে নিয়ে যাবে তুমি, আর আমি? আমাকে কারো কোনো দরকার নেই। পর্দার কাছে সরে এলো জয়া। মন বেশ হাসি হাসি মুখে বাপের কোলে তার কচি হাত দুটো দিয়ে জামাটা খিমচে ধরে বসে আছে। ওই দেখো, ওখানে দাঁড়িয়ে কি রে? আয়, এখানে এসে বস। এতক্ষণে মা দেখতে পেয়েছে জয়াকে। আমি এখন অতিরিক্ত মা, যাকে বলে এক্সট্রা। তোর যত সব হাবিজাবি কথা। দেখ, তোর মেয়ের জন্য সব ব্যবস্থা করে ফেলেছে অলোক। তোরা বসে কথা বল, আমি একটু চা করে আনি বরং। মা উঠে পড়লেন। রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, আমার জামাইয়ের সঙ্গে যদি তোমার ঝগড়া করতে শুনি, তাহলে তোমারই একদিন কি আমার একদিন। অলোক জয়ের হাত ধরে টেনে নিজের পাশে বসালো। ইচ্ছে অবসর করছিল মেয়েকে কোল থেকে নামিয়ে জয়াকেই, কিন্তু কি আর করা যাবে? এটা তো আর নিজের বেডরুম নয়। অগত্যা যতটা সম্ভব কাছে টেনে বসালো। তারপর চোখ টিপে বলল, আমি এবার এক্সট্রা জিনিসগুলোই আগে ভাগে গুছিয়ে নিই। আসলে যে সুদ বেশি মিষ্টি লাগে আমার।